1 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে কিশোর কিশোরীদের প্রতিদিন গড় আকারের কতটি সুষম খাবার খাওয়া উচিত। অর্থাৎ যারা কিশোর কিশোরী, যারা 18 বছরের নিচে রয়েছে, যাদের বয়স, তারা কি কত ধরনের সুষম খাদ্য পার ডে তাদের নেওয়া উচিত। প্রতিদিন তাদের কত ধরনের সুষম খাদ্য নেওয়া উচিত না 3 ধরনের সুষম খাদ্য তাদের নেওয়া উচিত তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য, গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটোর জন্যই কিন্তু এই 3 প্রকারের সুষম খাবারের প্রয়োজন হয়। এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে একটি সুষম খাবারের নাম বলো। তো সেখানে আমরা অনেকেই বলে থাকি যে দুধ, আবার অনেকেই বলে যে না দুধ না, দুধের মধ্যে ভিটামিন সি যদি হিট করা হয় বা দুধ জ্বালানো হয়, ফোটানো হয়, তাহলে দুধের মধ্যে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। তো সেটা আমি কন্ট্রাডিকশনে যাচ্ছি না। একটা সুষম খাবারের যদি নাম বলে, তোমার অপশন যদি দুধ থাকে, তাহলে কিন্তু দুধ উত্তর হবে। সো নেক্সট কোশ্চেন আমরা দেখব যে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত। সেন্সাস মানে কি? সেন্সাস মানে হচ্ছে জনগণনা। আমাদের লাস্ট প্রপারলি 2011 সালে কিন্তু এই জাতীয় জনগণনা হয়েছে। তারপরে হওয়ার কথা ছিল 2021 সালে, সেটা হয়নি। কেননা এখানে কোভিড মহামারী আমরা সারা বিশ্ব জুড়ে দেখতে পেয়েছি, তার কিন্তু আপডেট আমরা কিন্তু পাইনি। তাই এখন যদি কোনো প্রশ্ন থাকে পরীক্ষায়, তাহলে সেটা কিন্তু 2011 এর সেন্সাসের উপর ভিত্তি করেই প্রশ্নটা থাকবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে 2011 সালের সেন্সাস বা জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত, সেটা হচ্ছে 74.04%। এবার এই সেন্সাস কত বছর পর পর হয় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে প্রত্যেক 10 বছর পর পর, 10 ইয়ার্স বাদে বাদে কিন্তু এটা হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন রাজ্যে বুদ্ধ পূর্ণিমা সাগাদাওয়া উৎসব হিসাবে পালিত হয়? সাগাদাওয়া উৎসব হিসাবে পালিত হয় কোনটা না বুদ্ধ পূর্ণিমা। সেটা কোথায় পালিত হয়? দেখো, সেটা পালিত হয় সিকিম রাজ্যে। এই সিকিম রাজ্যে বুদ্ধ পূর্ণিমা সাগাদাওয়া বা এর নাম ট্রিপল ব্লেসড ফেস্টিভ্যাল। এই ট্রিপল ব্লেসড ফেস্টিভ্যাল, ঠিক আছে? তো এইটা নামে কিন্তু পরিচিত। তো এখানে তোমরা কমেন্ট করে জানাবে যে এই সিকিমের রাজধানীর নাম কি, সিকিম রাজ্যের রাজধানীর নাম কি, এটা তোমরা কমেন্ট করে জানাও। এখান থেকে একটা ইনফরমেশন তোমাদের বলে রাখি, সিকিম ভারতের সহায়ক রাজ্য, অর্থাৎ সহায়ক রাজ্য এইটা হিসাবে যোগ দিয়েছিল কত 1974 সালে। সিকিম ভারতের পূর্ণ রাজ্য অর্থাৎ ফুল ফ্লেজড স্টেট হিসাবে যোগ দিয়েছিল কবে? 1975 সালে। এই দুটো কোশ্চেন যেন না গুলায়, ঠিক আছে? আমি একটা পরীক্ষাতে, তখন আমি অ্যাসপিরেন্ট, তখন আমি পরীক্ষা দিতাম, তো একটা কোশ্চেন এই জায়গাটা আমি বুঝতে পারিনি বলে আমি 1975 করেছিলাম, কিন্তু পরে এসে দেখছি যে না উত্তরটা 1974 হতো। তো এই ভুলটা যেন তোমাদের না হয় সেটা। সহায়ক রাজ্য 1974 এবং পূর্ণ রাজ্য বা ফুল ফ্লেজড স্টেট হিসাবে হয় 1975 সালে। নেক্সট, নিচের কোনটির আকরিক হলো স্ফালেরাইট? স্ফালেরাইট কার আকরিক? হচ্ছে স্ফালেরাইট? কপার মানে তামা, সিলভার মানে রূপা, জিঙ্ক আর হচ্ছে টিন। তো ভালো করে খেয়াল করে দেখবে যে জিঙ্ক যেটা, এই জিঙ্কের কিন্তু আকরিক একটা, তার নাম হচ্ছে স্ফালেরাইট। সো এখান থেকে কোশ্চেন আসলে যদি জিঙ্কের একটি আকরিকের নাম লিখো, তাহলে আমরা রিভার্সলি মনে রাখবো সেটা স্ফালেরাইট হবে। কপার, এই কপার হচ্ছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। যদি বলা হয় মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি, তাহলে তার উত্তর হবে কপার বা তামা। এবার আমরা যে ইলেকট্রিক তার ব্যবহার করি, সেই তারের সব থেকে সুবিধা হয় কোন তারে? কপার তামার তারে নাকি সিলভারের তারে সুবিধা হয়? সেটার উত্তর অনেকেই তোমরা কপার করবে, কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে দামি তার যেটা, সেটা হচ্ছে সিলভারের তার। চলো নেক্সট কোশ্চেন। নিচের
কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া না, নিউক্লিয়াস না, গলগি অপারেটরস না, প্লাস্টিড। একদমই ঠিক, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া, একে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়। কি আছে? এটিপি আছে। এই এটিপি এর ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে এটিপির ফুল ফর্ম। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কি বলা হয়? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক। আই থিংক তোমরা বুঝতে পেরেছো। দেখো 6 নম্বর, নিম্নের কোন রাজ্যে নিশাগান্ধী নৃত্য উৎসব পালিত হয়? নিশাগান্ধী নৃত্য উৎসব পালিত হয় কোথায়? এটা হয় কেরল রাজ্যে। কেরল রাজ্যের রাজধানী কি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেরলের রাজধানী কি। দেখো এই কেরালা, একটা খেয়াল করে দেখবে যে কেরালা আমাদের দক্ষিণে অবস্থিত। এই রাজ্যে সব থেকে বেশি যে ভাষাটা চলে সেটা হচ্ছে ইংরেজি ভাষা। কেরল রাজ্যে সব থেকে বেশি ভাষা যেটা চলে সেটা হচ্ছে ইংরেজি ভাষায় মানুষ বেশি কমিউনিকেট করে, এবং ওদের নিজস্ব যে ভাষা আছে সেটা কিন্তু বেশি। হিন্দি কিন্তু এখানে কম চলে। গোয়ার রাজধানী কি? গুজরাটের রাজধানী কি? রাজস্থানের রাজধানীর নাম কি? দেখো রাজস্থান ভারতের একদম পশ্চিম প্রান্তে অবস্থিত। এই রাজস্থানে মরুভূমি রয়েছে, তার নাম কি? মরুভূমি রয়েছে যেটা, তার নাম হচ্ছে থর। ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে থর, এবং সেটি রাজস্থানে অবস্থিত। গুজরাটের ভারতবর্ষের যে পশ্চিমতম বিন্দু গুহার মোটর, সেটা কিন্তু এই গুজরাট রাজ্যে অবস্থিত। এই গুজরাটে পাওয়া গেছে কি না, লোথাল বন্দর। পৃথিবীর প্রাচীনতম বন্দরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লোথাল বন্দর। এটা আমরা প্রাচীন ভারতের ইতিহাসে পড়েছি। গোয়া কাদের অধীনে ছিল? ভারতবর্ষে যুক্ত হওয়ার আগে গোয়া কাদের অধীনে ছিল? গোয়া পর্তুগিজদের অধীনে ছিল। পর্তুগিজদের অধীনে কিন্তু গোয়া ছিল। সো গোয়ার রাজধানীর নাম কি? আর কেরলের রাজধানীর নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা জানাও। নেক্সট, নিচের কোন তৈলবীজটি রবি শস্য এবং খরিফ শস্য উভয় হিসাবে জন্মায়? রবি শস্য কখন চাষ হয়? শীতকালে। খরিফ শস্য কখন চাষ হয়? তোমরা অবশ্যই সেটা জানো। অর্থাৎ দুটো শস্যই যে একই, মানে একটা শস্য যেটা দুটো ক্ষেত্রেই চাষ হয়, রবি শস্য হিসাবে আমরা তাকে পাই, খরিফ শস্য বা খারিফ শস্য হিসাবেও তাকে পাই। সেটা কি? লিনসিড। দেখো এই লিনসিডের হিসাবটা ভালো করে একবার খেয়াল করবে। এটা হচ্ছে তিসি, গ্রাউন্ড নাট মানে হচ্ছে বাদাম, মাস্টার্ড মানে সরষে, ক্যাস্টর সিড, এই ক্যাস্টর সিড এটার মানে হচ্ছে রেরি। ঠিক আছে, তো এই যে রেরি বা ক্যাস্টর সিড, এই তৈলবীজটি রবি শস্য এবং খারিফ শস্য উভয় হিসাবেই আমরা কিন্তু পাই, অর্থাৎ উভয় হিসাবেই এটা জন্মায়, চাষ করা হয় এটা। নেক্সট, নিম্নলিখিত কোন বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না? খেয়াল করে দেবে, ভোগ করে না। গোলানোর সম্ভাবনা অনেক থাকে যে ভোগ করে। তো ভোগ করে না কোনটা? না, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতির ইমপিচমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে কি করা হয়? ইমপিচমেন্ট করা যায়। ইমপিচমেন্ট মানে কি? ইমপিচমেন্ট মানে হচ্ছে তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া, তার অযোগ্যতা বা কোনো কিছু অদক্ষতা বা তিনি যদি কোনো অপকর্মে যুক্ত হয় যেটা সংবিধান বিরোধী, তার সেরকম যদি কোনো কিছু প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে ইমপিচমেন্ট করা হয় বা তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তো এটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ করা যায়। কিন্তু এই ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমান অধিকার ভোগ করে বা সমান ক্ষমতা ভোগ করে। তো উত্তর কিন্তু এটা হবে না। এবার এখান থেকে বলে রাখি, হাইকোর্টে রিট জারি করা যায় কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল নম্বর 226 অনুযায়ী হাইকোর্টে রিট জারি করা যায়। অর্থাৎ রিট মানে কি? লেখ জারি করা যায়। আবার রিট বলতে আবার দেখো খেয়াল করে দেখবে যে মৌলিক অধিকার যদি মানে ক্ষুণ্ণ হয়ে যায়, মৌলিক অধিকার যদি তোমাদের ক্ষুণ্ণ হয় তাহলে রিট জারি করতে পারো হাইকোর্টে, সেটা 226 নম্বর আর্টিকেলে যাবে। এবং সুপ্রিম কোর্টে যদি সেই রিটটা জারি করো, অর্থাৎ সুপ্রিম কোর্টে যদি মৌলিক অধিকারের তোমার খর্ব হচ্ছে কোনো কারণে, তুমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারো, সেই ক্ষেত্রে তোমার আর্টিকেল লাগবে কত?
না 32 নম্বর আর্টিকেল বা ধারা। তো সেটা আমরা বুঝতে পারলাম। এবার রাষ্ট্রপতির পদত্যাগের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা উভয়ই সমান ক্ষমতা ভোগ করে। তো এই ক্ষেত্রে এটা উত্তর হবে না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে, দেখো সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা দুটো কক্ষই সমান ক্ষমতা ভোগ করে থাকে। অর্থ বিল পাশ করানোর ক্ষেত্রে, দেখো এই যে এইখানটাতে উত্তর আমরা পেয়ে গেলাম যে অর্থ বিল পাশ করানোর ক্ষেত্রে এরা কিন্তু রাজ্যসভা এবং লোকসভা সমান ক্ষমতা ভোগ করে না। কেন না, কোন বিল অর্থ বিল কিনা সেটা ডিসাইড করে কে? সেটা ডিসাইড করে যে লোকসভার যে স্পিকার থাকবে, সেই লোকসভার স্পিকার হলেন এই অর্থ বিল কিনা সেটা ডিসাইড করবে। সুতরাং অর্থ বিল পাশ করানোর ক্ষেত্রে প্রধান ক্ষমতা, বেশি ক্ষমতা কার? না লোকসভার, এবং রাজ্যসভার ক্ষমতা কিন্তু এখানে যৎসামান্য। তাই অর্থ বিল পাশ করানোর ক্ষেত্রে লোকসভার কিন্তু ভূমিকা সব থেকে বেশি, রাজ্যসভার ভূমিকা সব থেকে কম। তাই আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হলো আমাদের উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি। অ্যালারমেল ভ্যালি কোন, দেখো অ্যালারমেল ভ্যালি একজন মানুষ, একজন ব্যক্তিত্ব, তিনি কোন নৃত্যের সাথে যুক্ত? এই অ্যালারমেল ভ্যালি তিনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। এই ভারতনাট্যম কোন রাজ্যে দেখা যায়? না এটি তামিলনাড়ুতে দেখা যায়। তামিলনাড়ুতে দেখা যায়। এই মোহিনীআট্টম কোথায় দেখা যায়? এটাও তামিলনাড়ুতে। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে দেখা যায়। আর কেরলা, এই কথাকলি দেখা যায় কোথায়? না কেরালা। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে যে এই নৃত্যটা কোথায় দেখা যায়। দেখো এটা অন্ধ্রপ্রদেশে দেখা যায়। তো এইগুলো কি করবে? পুরোগুলো মুখস্থ করে নেবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 17, অনেকেই বুঝতে পারছো যে অনুচ্ছেদ মানে কি, আবার অনেকে বুঝতে পারছো না অনুচ্ছেদটা কি। না অনুচ্ছেদটা হচ্ছে ধারা। বাংলায় আমরা ধারা বলি বা অনুচ্ছেদ বলি, ইংলিশে আমরা সেটাকে আর্টিকেল বলি। তো আর্টিকেল 17 বা ধারা 17 এটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা অস্পৃশ্যতা না, এটা অস্পৃশ্যতা হবে। এটার উত্তর হবে কি? অস্পৃশ্যতা। অর্থাৎ আর্টিকেল 17 অস্পৃশ্যতা অর্থাৎ আনটাচেবিলিটি যে দূর করা হবে, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হবে আমাদের আর্টিকেল নম্বর 17। আকাশ মণ্ডল বলছে 10 ক, একদম সঠিক উত্তর আকাশ। চলো নেক্সট কোশ্চেন দেখবো। ঋগ্বেদ হলো ড্যাশ ত্রস্তের সংকলন। অর্থাৎ এখানে ইনডিরেক্টলি বোঝাতে চাইছে যে ঋগ্বেদে কতগুলো ত্রস্ত আছে। ঋগ্বেদে আমরা জানি 1028টা ত্রস্ত আছে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা অনেকবার এসছে। পৃথিবীর মধ্যে সব থেকে পুরনো যে বই বেদ সেটা কি? সেটা হচ্ছে ঋগ্বেদ। যদি বলা হয় ঋগ্বেদ, বেদগুলির মধ্যে কোন বেদ সব থেকে পুরনো, তাহলে আমরা বলবো ঋগ্বেদ। উত্তর হবে ঋগ্বেদ। চলো এই বেদ, এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবো যে এই বেদ শব্দটা এসছে বিদ থেকে। এই বেদ শব্দের অর্থ বা বিদ শব্দের অর্থ জ্ঞান। বিদ শব্দের অর্থ কি? এর মানে হচ্ছে জ্ঞান। আর এই বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। কেন শ্রুতি? কারণ বিগত কয়েক যুগ আগে যদি আমরা দেখি তাহলে সেখানে গুরু যারা ছিল তারা কি করতো? তাদের শিষ্যদের মুখে মুখে গল্প শোনাতো, এবং গল্প শুনিয়ে সেই গল্পগুলো শিষ্যরা মনে রাখতো, এবং সেগুলো তারা আবার পরবর্তী জনকে তারা কি করতো? শুনিয়ে মুখস্থ করাতো। শ্রুতি লিখিত রূপ ছিল না বলে এই শ্রুতির মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে এইভাবে ট্রান্সফার হতো। তাই একে বলা হয়, এই বেদের অপর নাম শ্রুতি। চলো নেক্সট কোশ্চেন। মেঘালয়ের কোন পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়? এখানটাতে খেয়াল রাখবে মেঘালয়ে যে পাহাড় রয়েছে, মেঘালয়ের কোথায় বৃষ্টিপাত সব থেকে বেশি হয়? মেঘালয়ের কোথায়? না মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসিনরামে হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তো তার মধ্যে রয়েছে কি? এখানে 3টে পাহাড় রয়েছে পরপর, গারো, খাসি, জয়ন্তিয়া। তো এই 3টে পাহাড়ের যে প্রতিবাদ ঢাল সেখানেই কিন্তু বৃষ্টিপাত হয়।
আর সেই 3টে পাহাড়ের মধ্যে একটা পাহাড়ের নাম এখানে দিতে আমরা পেয়ে গেছি খাসি পাহাড়। দেখো আর বাদ বাকিগুলো কিন্তু কোনো নেই, 3টে পাহাড়ের নামের মধ্যে একটা পাহাড় হচ্ছে খাসি পাহাড়, আর এখানেই সর্বাধিক বৃষ্টিপাত হয়। তো এখান থেকে খেয়াল রাখবে যে এরই কিন্তু অনুবাদ ঢালে রয়েছে শিলং। তাই একই জায়গায়, মেঘালয়ের একই জায়গায় অবস্থিত শিলংয়ে বৃষ্টিপাত হয় না কেন প্রশ্ন আসে। শিলংয়ে বৃষ্টিপাত হয় না কেন? কারণ শিলং হচ্ছে একটা বৃষ্টির ছায় অঞ্চল। কি না, একটা বৃষ্টির ছায় অঞ্চল। এই বৃষ্টির ছায় অঞ্চলে কখনো বৃষ্টিপাত হয় না, তার অপোজিট ঢালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। আর সেই অপোজিট ঢালেই রয়েছে একটা প্রতিবাদ ঢালে রয়েছে কারা না, এই যে এই পাহাড়গুলো অনুবাদ ঢালে রয়েছে শিলং। তো এই কারণে আমাদের শিলংয়ে বৃষ্টিপাত হয় না। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। খেয়াল রাখবে গুরু শিখর, এটা কোথায় অবস্থিত? রাজস্থান, গুজরাট এবং হরিয়ানার মধ্যেও কিছু অংশ রয়েছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অবশ্যই তোমরা এটা জানো, সেটা হচ্ছে দোদা-বেতা। কি না, দোদা-বেতা। চলো নেক্সট কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে নিচের কোন দেশটি ত্রিপুরা রাজ্যের পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিক বরাবর বেষ্টিত? অর্থাৎ ত্রিপুরার যে একটা রাজ্যের যদি আমি এখানে ধরি, তাহলে এর যে পশ্চিম ভাগে অবস্থিত, উত্তর ভাগে অবস্থিত এবং দক্ষিণ ভাগে অবস্থিত, অর্থাৎ এই 3টে দিক বেষ্টিত একটা দেশের নাম কি? এই 3টে দিক ঘিরে রেখেছে ত্রিপুরা রাজ্যকে, তার নাম হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে ঢাকা। এবং এদেশের মুদ্রার নাম কি? এদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। এবং এখানকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তিনি হচ্ছেন শেখ হাসিনা। তো এগুলো খেয়াল রাখবে। ভুটানের রাজধানীর নাম কি? এর নাম হচ্ছে থিম্পু। ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। ভুটানকে বজ্রবৃষ্টির দেশ বলা হয়। বজ্রবৃষ্টির দেশ কাকে বলা হয়? থান্ডারবোল্টের কান্ট্রি কাকে বলা হয়? না, ভুটানকে বলা হয়। চলো নেক্সট আমরা দেখছি ড্যাশ সালে অবাধ কথাটা এখানে তোমাদের অপরিচিত মনে হলেও আওয়াধ মনে রাখবে। কি না, আওয়াধ মনে রাখবে। আওয়াধ বা অবাধ ব্রিটিশদের দ্বারা সংযুক্ত হয় কত সালে হয়েছিল? খেয়াল রাখবে, এখান থেকে অনেকবার প্রশ্ন এসছে। সেটা হচ্ছে 1856 সালে। 1856 সালে আওয়াধ রাজ্যটি ব্রিটিশদের দ্বারা কিন্তু সংযুক্ত হয়েছিল। নেক্সট, বিখ্যাত ভারতীয় বক্সার মেরি কম কোন রাজ্যের অধিবাসী? তিনি মণিপুরের অধিবাসী। এবং এই ভারতবর্ষের একমাত্র মহিলা যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একজন বক্সার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহিলা বক্সারের নাম হচ্ছে এই মেরি কম। তিনি 6 বার কিন্তু মেডেল জিতেছেন এই বক্সারে, 6 বার। কতবার? 6 বার। চলো নেক্সট কোশ্চেন। মণিপুরে এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবে যে মণিপুরে একটা অনুষ্ঠান হয় যার নাম হচ্ছে হর্নবিল অনুষ্ঠান। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা কোথায় দেখা যায়? হর্নবিল দেখা যায় মণিপুর রাজ্যে। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে, এটা উৎসব ভেঙে গেছে, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি উৎসবের উৎসব নামে পরিচিত কোনটা? দেখো, হর্নবিল যে উৎসব একটু আগেই আমরা বলছিলাম, সেই হর্নবিল উৎসবকেই কি বলা হয়? না, উৎসবের উৎসব বলা হয়। এটি মূলত হর্নবিল, দেখো মণিপুরে নয়, হর্নবিল অ্যাকচুয়ালি দেখা যায় কোথায়? হর্নবিল অ্যাকচুয়ালি নাগাল্যান্ডে দেখা যায়। একটু আগে যেটা আমি এখানে বলছিলাম, ওখানে একটু খেয়াল করে নেবে, মণিপুরে হর্নবিল দেখা যায়, এটার থেকেও বেশি পারফেক্ট হচ্ছে নাগাল্যান্ডেও কিন্তু হর্নবিল দেখা যায়। সো একটু কারেকশন করে নেবে তোমরা। নেক্সট দেখো, নিম্নের কোন দেশকে বাতাসের দেশ বলা হয়? এটা কোন সাবজেক্টের কোশ্চেন? এটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এইগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। স্ট্যাটিক জিকে গুলো খুব ভালো করে তোমরা পড়বে। স্ট্যাটিক জিকে থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই কিছু না কিছু প্রশ্ন থাকে। তাই বাতাসের দেশ আমরা কাকে বলি? দেখো, বাতাসের দেশ আমরা বলি
ডেনমার্কে। কাকে? না ডেনমার্ককে আমরা বাতাসের দেশ বলে থাকি। কেন বলা হয়? না এখানে বিশ্বের যত বায়ু শক্তি আছে তার অনুপাতটা এখানে বেশি। বিশ্বের মধ্যে সব থেকে বেশি বায়ু শক্তির অনুপাত বেশি। কার উপরে ভিত্তি করে? বায়ু শক্তির অনুপাতের উপর ভিত্তি করে একে বলা হয় বাতাসের দেশ। সো নেক্সট আমরা দেখব যে আমাদের দেশে নিউক্লিয় বিজ্ঞানের জনক কাকে বলা হয়? নিউক্লিয় বিজ্ঞানের জনক বলা হয় কাকে? তিনি হচ্ছেন আমাদের হোমি জাহাঙ্গীর ভাবা। তো অপশন বি ইজ দা রাইট আনসার, হোমি জাহাঙ্গীর ভাবা। এই বিক্রম সারাভাই কে? যিনি ইসরোর প্রাণপুরুষ। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এর যে স্ত্রী অর্থাৎ ইনার যে ওয়াইফ তিনি হচ্ছেন মৃণালিনী সারাভাই। কি জন্য বিখ্যাত মৃণালিনী সারাভাই? তিনি কি জন্য বিখ্যাত তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন। কত সালে কংগ্রেস এবং মুসলিমের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল? কত সালে এবং কাদের মধ্যে? দেখো কাদের মধ্যে হয়েছিল তো আমরা পেয়ে গেলাম, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল। এটা কত সালে হয় এটা আমাদের জানতে চেয়েছে। এটা হয়েছিল 1916 সালে। এবং এই 1916 সালের অধিবেশনটা কোথায় হয়েছিল? লখনৌতে হয়েছিল। এবং এটা জাতীয় কংগ্রেসের অর্থাৎ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 31st অধিবেশন। কত নম্বর? না 31তম অধিবেশন ছিল এখানে। আর এর সভাপতি কে ছিল? সভাপতি ছিল অম্বিকাচরণ মজুমদার। কে? না অম্বিকাচরণ মজুমদার। তো খেয়াল করবে যে অম্বিকাচরণ মজুমদার কিন্তু 1916 সালের আইএনসির অধিবেশনের সভাপতি ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখছি যে বিসিসিআই এর সম্পূর্ণ নাম কি? বিসিসিআই এর সম্পূর্ণ নাম হলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কোথায় আছে? অপশন সি তে রয়েছে। বোর্ড অফ কন্ট্রোল দেখো ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর যে সদস্য সংখ্যা কতজন থাকে? না 41 জন সদস্য থাকে। অ্যাকচুয়ালি এটা এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল? এস্টাবলিশমেন্ট হয়েছিল 1928 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। মুম্বাই কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এবং এর যে বর্তমান প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টের নাম কি বা সভাপতির নাম কি? তার নাম হচ্ছে, তোমরা অনেকেই জানো সেটা, রজার বিনি। রজার বিনির আগে প্রেসিডেন্ট কে ছিল? রজার বিনির আগে প্রেসিডেন্ট ছিল বাংলার দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলি। নেক্সট দেখো, নেক্সট আমরা দেখছি যে কত সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা লঞ্চ করা হয়েছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যানিং প্রথম কত সালে হয়েছিল? 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল। এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে মূল থিম ছিল বা কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা কি? না সেটা হচ্ছে কৃষির উপরে জোর দেওয়া হয়েছিল। কিসের উপরে? না কৃষির উপরে জোর দেওয়া হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হেভি ইন্ডাস্ট্রির উপরে কিন্তু জোর দেওয়া হয়েছিল বা ভারী শিল্পের উপরে। এবং দ্বিতীয়বার যে মডেলটা তৈরি করেছিলেন তিনি হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এই কারণে একে মহলানবিশ মডেলও বলা হয়। ঠিক আছে, মহলানবিশ মডেলও বলা হয়। তো মোট কতগুলো 5 ইয়ার প্ল্যান চলেছিল? মোট 12খানা 5 ইয়ার প্ল্যান চলেছিল। এবং 1951 থেকে 2014 পর্যন্ত কিন্তু এই 5 ইয়ার প্ল্যানগুলি অ্যাক্টিভ ছিল। পরবর্তীকালে যখন এই মোদি গভর্নমেন্ট আসে 2015 সালের 1 জানুয়ারি এইটা ভেঙে দিয়ে নতুন যে সংস্থা তৈরি করে তার নাম হচ্ছে নীতি আয়োগ। ওকে, নীতি আয়োগ তৈরি হয়েছিল। সো এই নীতি আয়োগ কি করে? না নীতি আয়োগ একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। কি না থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। নীতি আয়োগ একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে।
সো আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে পেলাম? 1951। যদি বলা হয় যে লোকসভা নির্বাচন, স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়, তাহলেও কিন্তু উত্তর হবে 1951-52, কারণ 51-তে শুরু হয়েছিল এবং 52-তে লোকসভা নির্বাচন শেষ হয়েছিল। এবং এই যে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে আমাদের ভারতবর্ষে এখন, তো আমাদের দেশের লোকসভা এটা কততম লোকসভা নির্বাচন? এটা হচ্ছে 17তম লোকসভা নির্বাচন। চলো নেক্সট কোশ্চেন। কত সালে মনরেগা অ্যাক্ট বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট পাস হয়েছিল? কি বলা হয়েছিল? মহাত্মা গান্ধী, এটার কিন্তু ফুল ফর্মটা মনে রাখবে, MGNREGA। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে, ব্র্যাকেটে লিখে দিয়েছি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এখানে কি বলা হয়েছিল না, ভারতবর্ষে যারা সুষ্ঠু স্বাভাবিক সবল মানুষ রয়েছে, নারী পুরুষ নির্বিশেষে, এদের বছরে অর্থাৎ 365 দিনের মধ্যে 100 দিনের কাজ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। তাই সেই 100 দিনের কাজটাকেই এই মনরেগা অ্যাক্ট বলা হয়। এটা চালু করা হয়েছিল কত সালে? এটা অ্যাক্ট পাস করানো হয়েছিল 2005 সালে। 2005 সালে এটা পাস করানো হয়। সবুজ বিপ্লব, এরপরে আমরা দেখব সবুজ বিপ্লব নিয়ে আমরা দেখব কি দেখব, যে সবুজ বিপ্লব প্রধানত ড্যাশকে ঘিরে আবর্তিত হয়। ভালো করে খেয়াল করবে, এখানে ডেপথ আছে কোশ্চেনে। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথন। MS স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। তিনি সম্প্রতি মারা গেলেন এই সবুজ বিপ্লবের জনক ডক্টর MS স্বামীনাথন। কিন্তু এটা কোশ্চেন না। সবুজ বিপ্লবে এখান থেকে ইনফরমেশন জানতে হবে, সবুজ বিপ্লব কোন কোন ক্ষেত্রে দেখা গেছিল? ধান এবং গমের ক্ষেত্রে সবুজ বিপ্লব দেখা গেছে। এটা কোন কোন রাজ্যে সবুজ বিপ্লব বেশি হয়েছিল? সেটা হয়েছিল আমাদের দেখেছি পাঞ্জাব, হরিয়ানা আর হচ্ছে তামিলনাড়ু। পাঞ্জাব, হরিয়ানা, তার সাথে হচ্ছে তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ু। তো এটা তোমরা খেয়াল রাখবে। এবার কোশ্চেন ভালো করে একটু খেয়াল করবে, যে 23 নম্বরে তোমরা যারা উত্তর করছো, জাস্ট একবার ভেবেচিন্তে উত্তর করো। দেখো, সবুজ বিপ্লব প্রধানত কাকে ঘিরে হয়েছিল? কেন করা হয়েছিল সবুজ বিপ্লব? যে উচ্চ ফলনশীল বীজ বিদেশ থেকে এনে আমাদের দেশে চাষ করা হয়েছিল, এবং সেই ক্ষেত্রে বিদেশ থেকে প্রচুর পরিমাণে বীজ আনা হয়েছিল, যাতে আমাদের দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কি হয়েছিল না, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, যাতে তার ব্যবস্থা করা হয়েছিল। তাই রেন হারভেস্টিং, বৃষ্টির জলে চাষবাস, ন্যাচারাল ভেজিটেশন, দেখো ভালো করে, ন্যাচারাল স্বাভাবিক উপায়ে যে শাকসবজি চাষবাস সেটা, নাকি হাই ইয়েল্ড ভ্যারিয়েটি প্রোগ্রাম, যেটাকে আমরা উচ্চ ফলনশীল বৈচিত্র্য প্রোগ্রাম বলি, সেটা, নাকি ইউজ অফ ন্যাচারাল ফার্টিলাইজার, নাকি প্রাকৃতিক উপায়ে যে সার তৈরি হয় তার ব্যবহার। তাহলে আমরা এতক্ষণ বর্ণনা করে কি বললাম? যে সবুজ বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল বিদেশি যে বীজ এনে আমাদের দেশে উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করা। সেখানে উত্তর আমরা কি পাবো? তাহলে অপশন সি, যে হাই ইয়েল্ড ভ্যারিয়েটি প্রোগ্রাম, অর্থাৎ উচ্চ ফলনশীল বৈচিত্র্য প্রোগ্রাম কিন্তু আমরা পাবো দেখতে। সবুজ বিপ্লব কিন্তু এইটাকে ঘিরেই তৈরি হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। সো যখন 24-এ বলা হলো যে যখন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো যুক্ত করা হয়েছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুব কনসেপচুয়াল কোশ্চেন, মুখস্থ করলে চলবে না। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক কর্তব্য, এই মৌলিক কর্তব্য কবে আমাদের ভারতবর্ষে যোগ করা হয়েছিল সংবিধানে? 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে কি? সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 1976 সালে। সো এই 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হয়, এই সময় এত পরিমাণ বড় সংশোধন হয়েছিল যে 42তম সংবিধান সংশোধনকে ভারতের মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়। কি বলা হয় না? মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়। বোঝা গেল?
তো এই যে 1976 সাল, এই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এবার এই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের ফার্স্ট ওমেন পিএম, ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। ইনি প্রথম জাতীয় জরুরি অবস্থা, ইনি প্রথম না, ইনি কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তো এটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখার দরকার আছে। সো নেক্সট, আবার দেখো এই যে রাজীব গান্ধী যে দলত্যাগ বিরোধী আইন, সেটা কিন্তু চালু করেছিলেন কত সালে? 1985 সালে। 1985 সালে রাজীব গান্ধী দলত্যাগ বিরোধী আইন চালু করেছিলেন, এবং এই দলত্যাগ বিরোধী আইন কত নম্বর তপশিলে আছে? 10 নম্বর 10th শিডিউলে বা 10 নম্বর তপশিলে আছে। মনমোহন সিং কে ছিলেন? আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত প্রধানমন্ত্রী, যিনি দুইবার আমাদের পিএম হয়েছিলেন, এবং ইনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগে অর্থ দপ্তর ইনি কিন্তু সামলেছিলেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? পণ্ডিত জওহরলাল নেহরু। সবচেয়ে বেশি সময় ধরে যে প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। এনার একটা বইয়ের লেখা আছে, বইয়ের নাম দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। আর বাংলা মানে দিয়ে অনেক সময় প্রশ্নটা আছে যে ভারত সন্ধানে বইটি কার লেখা? ভালো করে খেয়াল করবে যে ভারত সন্ধানে এই বইটা কার লেখা? তার উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন আমরা দেখছি যে নিম্নের কোন রাজ্যটিতে থিরুভাতিরা উৎসব পালিত হয়? থিরুভাতিরা উৎসব পালিত হয় কোন রাজ্যে? না, এটা হয় নরমালি তামিলনাড়ু। খেয়াল করবে, তামিলনাড়ু প্লাস কেরালাতে হয়, কিন্তু এখানে অপশন তামিলনাড়ু কেরালা নেই। এখানে উত্তর আছে কি? অপশনে আমরা দেখতে পাচ্ছি কেরালা কিন্তু অপশনে রয়েছে, তাই উত্তর আমরা নির্ভয়ে করব কেরালা। সো আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস। আই থিংক তোমাদের এটা একদম